রোভিং টেলসে তোমাদের সকলকে স্বাগত জানাই। রোভিং টেলসে আজ প্রথমবার বাংলা সাহিত্যের প্রখ্যাত সাহিত্যিক বিমল মিত্রের একটি ভৌতিক কাহিনী রাত তখন 11টা আমার আজকের নিবেদন। বিমল মিত্র 1912 সালের 14ই মার্চ অবিভক্ত বাংলার ফতেপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ও হিন্দি উভয় ভাষায় সাহিত্য রচনা করেছেন। কর্মজীবনে তিনি রেলওয়ের হয়ে চক্রধরপুর ডিভিশনে তথা বিলাসপুরে চাকরি করেন। তার প্রথম উপন্যাস ছাই বাংলা সাহিত্য সমাজে এক গভীর রেখাপাত করে। সাহেব বিবি গোলাম উপন্যাস তার অন্যতম গ্রন্থ। এরপরে রেলের চাকরি ছেড়ে পুরোপুরিভাবে সাহিত্য সৃষ্টিতে তিনি আত্মনিয়োগ করেন। তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে কড়ি দিয়ে কিনলাম, একক দশক শতক, চলো কলকাতা, পতি পরম গুরু ইত্যাদি। তার বহু রচনা ভারতের বিভিন্ন চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। সাহেব বিবি গোলামের জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন। প্রায় শতাধিক গল্প ও উপন্যাসের লেখক বিমল মিত্র তার কড়ি দিয়ে কিনলাম গ্রন্থের জন্য 1964 সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। এছাড়াও বহু পুরস্কার ও সম্মান তিনি লাভ করেছেন। বিমল মিত্র 1991 সালে 2রা ডিসেম্বর দক্ষিণ কলকাতার চেতলায় তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তোমাদের জন্য বিমল মিত্রের একটি ভৌতিক কাহিনী রাত তখন 11টা। প্রধান চরিত্রে গল্পের কথক, কথকের বাবা ও নসু কাকা। আমার অনুরোধ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম ভৌতিক গল্প শোনার জন্য। শুরু হচ্ছে আজকের গল্প রাত তখন 11টা। ঘটনাটি ঘটল রাত 11টার সময়। কলকাতা থেকে দেশে যাচ্ছি। দেশ বলতে আমি যেখানে জন্মেছি। কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় 3 ঘন্টা লাগে। সকাল 5টায় একটা ট্রেন আছে, তাতে গেলে মাঝদিয়া রেল স্টেশনে সকাল 8টা সাড়ে 8টা নাগাদ পৌঁছে যায়। স্টেশনে নেমে আরও 5 ক্রোশ হাঁটা। খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও 2 ঘন্টা। তারপর আর একটা ট্রেন আছে, সেটা ছাড়ে সকাল 9টায়, তারপর দুপুর 2টোয়, তারপর সন্ধে 6টায়। সন্ধে 6টার ট্রেনে গেলে রাত 9টায় পৌঁছতে পারা যায় মাঝদিয়া স্টেশনে। কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যায় বলে সাধারণত সেই ট্রেনে যাই না। তখন আমি কলকাতার একটা মেসে থেকে পড়াশোনা করি। প্রত্যেক শনিবার দিন দুপুর 2টোর ট্রেনে বাড়ি যাই। তাতে সুবিধে খুব, ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যার আগেই বাড়িতে পৌঁছানো যায়। কিন্তু সব সময় সে ট্রেনে যাওয়ার সুবিধা হয় না। লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা ছিল। রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতার বন্ধুবান্ধবদের সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে। কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে, লেখেন, তুমি গত শনিবারে বাড়ি আসো নাই কেন? আমরা তোমার পথ চাহিয়া বসিয়াছিলাম। তোমার শরীর খারাপ হইল কিনা ভাবিয়া খুব চিন্তিত আছি। পত্রপাঠ উত্তর দিবে ইত্যাদি। আমি বাবার একই সন্তান। বাবার বয়স হয়েছে। আমাকে নিয়েই তার যত ভাবনা, চিন্তা, স্বপ্ন, সব কিছু। আমি বড় হব, আমি মানুষ হব, আমি বংশের মুখ উজ্জ্বল করব। কিন্তু ততদিনে আমার একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে। দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি। আমার জন্য বাবা মোটা হাত খরচ টাকা পাঠান। সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, আবার কখনো কখনো বা সিনেমাও দেখতে যাই। কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয়। সেখানে চারিদিকে এদো পানা পড়া পুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা নয়, তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারিতলার বটগাছের ছায়ায় হারুমুদির দোকানে মাচায় বসে আড্ডা মারে, তাস খেলে। আর আমি গেলে তারা আমার কাছ থেকে কলকাতার গল্প শোনে। কারোর কোনো কাজ নেই, বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না, সে পয়সাও তাদের নেই। তাই আমাকে তারা একটু একটু হিংসেও করে। আমার চাল চলন, জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায়।
আমার জুতো, আমার চুল ছাঁটা, আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায়। কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগ পায়নি। আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা। আসল নাম বোধহয় ছিল নৃসিংহ ভট্টাচার্য। বাবা তাকে নসু বলে ডাকতেন। তিনি গ্রামে গ্রামে যজমানের বাড়িতে গিয়ে পুজো করতেন। বড় ভালো লোক। আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন। বলতেন, কি রকম লেখাপড়া হচ্ছে বাবা, ভালো তো? আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, বলতাম হ্যাঁ। তিনি বলতেন, হ্যাঁ, খুব মন দিয়ে লেখাপড়া করবে, এখন দিনকাল খুব খারাপ। আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া ট্রাম বাস শুনেছি, খুব সাবধানে চলাফেরা করবে। নসু কাকা আমাদের দেশের নাম করা পুরুত মশাই। তিনি না হলে কারোরই যেন পুজো আচ্চা হতো না। কেউ হাতে খড়ি দেবে, তাতেও যেমন তার ডাক পড়তো, আবার তেমন কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে, তাতেও তাকে চাই। তারপর আছে বারোয়ারিতলার দুর্গাপুজো থেকে আরম্ভ করে 3 ক্রোশ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব, যত বিয়ে ব্রত উদযাপন, সবেতেই তার ডাক পড়ত। তা এই আবহাওয়াতেই আমি মানুষ। কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটল তার কথা বলি। কলকাতায় তখন আমার পরীক্ষা চলছিল। বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি 3 সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার। মেসে এসে ভাবলাম 2টো ট্রেন ধরবো, কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘড়িতে তখন 12:30। আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক। কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা 3:30। আমার বন্ধু যে আমার পাশের বিছানাতে শুতো, সেও দেখলাম অঘোরে ঘুমোচ্ছে। মনে হলো সর্বনাশ, 2টোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে। এরপর তো সেই সন্ধ্যে 6টার আগে দেশে যাবার আর কোনো গাড়ি নেই। সেই গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছতে তো সেই রাত 11টা বেজে যাবে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল। ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়া পৌঁছবে। তার মানে যখন 5 ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছবো তখন রাত 12টা বেজে যাবে। বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন, বলবেন, দুপুর 2টোর ট্রেনে আসতে পারলে না। কিন্তু না, ট্রেনটা ঠিক সময় মাঝদিয়া স্টেশনে গিয়ে পৌঁছলো। আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। এদিককার প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম। গেটের বাইরেই বাজার। অত রাত বলেই বাজারে লোকজনের ভিড় পাতলা। তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছলাম। ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছবো, কিন্তু কোনো রিক্সাওয়ালাই এত দূরে যেতে চাইল না। বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না। সবাই এক কথা বললে, অত দূরে সওয়ারি নিয়ে গেলে ফিরে আসতে আসতে রাত 1টা বেজে যাবে। আমি বললাম, আমি তোমাদের ডাবল ভাড়া দেব। তবু কেউ যেতে রাজি হলো না। অগত্যা হাঁটা শুরু করলাম। হাতে অনেক জিনিস ছিল আমার। বাবার কাশির ওষুধ কিনে নিয়ে যেতে লিখেছিলেন। শিয়ালদা স্টেশনে পৌঁছবার আগে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম। মার জন্য নিয়ে গিয়েছিলাম 1000 মলম। মায়ের পায়ে হাজা হয়েছিল। তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্য। আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম, যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন। রাস্তা দিয়ে একলা একলা হাঁটছি। চারিদিকে নিশুতি অন্ধকার। রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে, কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে। বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারে পাহাড়ের মতো মনে হচ্ছে। খানিক দূরে গিয়েই পিচ রাস্তা শেষ হয়ে গেল। অমাবস্যার রাত। আকাশে শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর। মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া কানে আসছে। একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে উঠল, কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল। তবু আমার কেমন যেন ভয় করতে লাগলো, কিন্তু কিসের সে ভয় বলতে পারবো না।
একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। চারিদিকে কয়েকটা বড় বড় বট গাছের ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে। শনি মঙ্গলবার ও জায়গাটায় হাট বসে। চারিদিকে দু চারটে ছোটখাটো দোকান। তারাও দোকানের ঝাঁপ বন্ধ করে কখন যে যার বাড়ি চলে গেছে। বহুদিন আগে ওই বট গাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। সে ছোটবেলাকার ঘটনা, কিন্তু তখন থেকেই জায়গাটায় এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন গা ছমছম করত। আর এখন তো রাত 10:30 বেজে গেছে। মনে পড়ল বাবা মা এতক্ষণে বোধ হয় ঘুমিয়ে পড়েছেন। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেল। তারা ভাবছেন আমি আর আসবো না। মা আমার জন্য ভাত রান্না করে বসেছিলেন। বাবা বলেছেন, আর কেন বসে আছো? খোকা আজকে বোধহয় আসবে না, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। মাও বোধহয় তখন খেয়ে নিয়েছেন। তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছেন। এইসব কথা ভাবতে ভাবতেই হেঁটে চলেছি। রাত তখন 11টা বেজে গেছে। রাস্তাটা গিয়ে নলগাড়ির নাবালে গিয়ে মিশেছে। আগে এখানে একটা নদী ছিল। আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকাতে এপার ওপার করতে হতো, কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে। সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয়। তারপর এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার জন্য রাস্তা করা হয়েছে। বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে। এখানকার লোকে তাই ওই জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল। আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম। তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরে রক্ত হিম হয়ে এলো। দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে। রাস্তায় তার পা নেই, শুধু হাওয়ায় ভাসতে ভাসতেই এগিয়ে আসছে আমার দিকে। আমি আর এগোলাম না। এগোতে ভয় করলো। ও কি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বটগাছে গলায় দড়ি দিয়ে মরেছিল? তখন কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিনি। হঠাৎ আমায় লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল। বলল, কে ওখানে? আমি কি জবাব দেব বুঝতে পারলাম না। শুধু একটু থেমে বললাম, আমিটাকে। বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো। সামনে মুখের কাছে এসে বললে, কে কে তুমি? আমি ভয়ে শিউরে উঠেছি। তখন কিছু জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে। মূর্তিটা জিজ্ঞাসা করলে, ও তুমি বিমল, ধীরেশদার ছেলে? আমার তখন যেন জ্ঞান ফিরে এলো। চিনতে পারলাম মূর্তিটাকে। আমার নসু কাকা। বললাম, নসু কাকা আপনি? নসু কাকা বললেন, হ্যাঁ আমি। তা তোমার আসতে এত দেরি হলো যে? বললাম, দুপুর 2টোর ট্রেনটা ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই সন্ধ্যে 6টার ট্রেন ধরে আসছি। নসু কাকা বললেন, তা আজকে এই অমাবস্যার রাতে না এলেই পারতে। এই রাত বিরেতে কি আসা ভালো? আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। বললাম, তা আপনি এত রাত্রিরে কোথায় যাচ্ছেন? নসু কাকা বললেন, জমিদার বাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন। তার বড় ছেলের খুব অসুখ। আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তেন করতে হবে। যত রাতই হোক আমাকে যেতেই হবে। তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা, তাই খেয়ে নিয়েই দৌড়চ্ছি। আমাকে যে ডাকতে এছিল তাকে বলেছি তুমি এগিয়ে যাও, আমি খেয়ে উঠেই যাচ্ছি। তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি? আমি বললাম, কই না তো। নসু কাকা বললেন, তা রাত্রির বেলা হয়তো ঠাওর হয়নি তোমার,
তা তুমি বাবা একলা এত রাত্রিরে এসে ভালো করনি। চলো, আমি তোমাকে গাঁ পর্যন্ত পৌঁছে দিই। বললাম, আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন? আর আপনারও তো তাড়াতাড়ি আছে। নসু কাকা বললেন, সে কি কথা, এই এত রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি? শুনলে ধীরেশদা যে আমার ওপর রাগ করবে, বলবে তুমি খোকাকে ওই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে। কি আর করা যাবে, ওদিকে জমিদার বাবুর বাড়িতে তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা, আর তিনি কিনা নিজে আমাকে আমার বাড়িতেই পৌঁছে দিতে চান। রাস্তায় যেতে যেতে নসু কাকা বলতে লাগলেন, তুমি 3 সপ্তাহ বাড়ি আসনি, সেজন্যে ধীরেশদা খুব ভাবছিলেন কলকাতায় থাকো তুমি। তোমার বয়স হয়েছে, তোমার যত পড়াশোনাই থাক, সপ্তাহে একদিনের জন্যে বাবা মাকে দেখতে আসতে পারো না? তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে, তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাপের মনে কি কষ্ট হয়। আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না। চুপ করে নসু কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম। তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি, তখন নসু কাকা বললেন, ওই দেখো তোমাদের বাড়ি, এবার আর কোনো ভয় নেই। আমি চলি, আমার খুব তাড়া আছে। বলে তিনি চলে গেলেন। আমি আমার বাড়ির সদর দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম, বাবা, বাবা, ও বাবা। বাবা আমার ডাক শুনেই ধরফর করে জেগে ওঠেন। মাও জেগে ওঠেন। তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আমাকে দেখে বললেন, খোকা, তুমি এসে গেছো? কোন ট্রেনে এলে? দুপুরের ট্রেনে আসতে পারলে না? বললাম, দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই। বাবা বললেন, তা বলে সন্ধ্যার ট্রেনে আসতে হয়? জানো, বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যাবে। তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তা জানো? কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। আমি বললাম, আমি তো জানতুম না। রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে। তিনিই আমাকে নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। নসু? নসু কাকা? বললাম, হ্যাঁ, তার সঙ্গেই নলগাড়ির নাবালে দেখা হয়ে গেল। তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন। তাদের বড় ছেলে মরমর, তাই তিনি শান্তি সস্তেন করতে সেখানে যাচ্ছিলেন। বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন। মাও অবাক। বাবা বললেন, তুমি ঠিক দেখেছ, তোমার নসু কাকা। তিনি তোমার সঙ্গে কথা বলেছেন। তুমি কি সব আবোল তাবোল বকছো? আমি বললাম, বারে, আমি ভুল দেখব কেন? আমি নসু কাকাকে চিনতে পারবো না? বাবা বললেন, কিন্তু তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন, আমরা যে নবদ্বীপে তার সৎকার করে এলুম। শেষ হলো আজকের গল্প। রাত তখন 11টা। রচনায় বিমল মিত্র। গল্পের সূত্রধার কথক, কথকের বাবার ভূমিকায় আমি শীর্ষেন্দু, নসু কাকার ভূমিকায় সিদ্ধান্ত। কেমন লাগলো তোমাদের এই গল্প? আমায় অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। শেষে দীপায়ন ও প্রীতমকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই সবসময় আমার পাশে থাকবার জন্য। থাম্বনেইলটি ডিজাইন করে দেওয়ার জন্যও সৌভাগ্যকে অশেষ ধন্যবাদ। এরপর আবার একটি গল্প নিয়ে খুব শিগগিরই হাজির হব তোমাদের কাছে। ভালো থেকো সকলে।